ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট। প্লিজ এই বইটা থেকে ক্লাস 9-এর পেজ নাম্বার 69, লেসন 9, দ্য নর্থ সিপ, রিটেন বাই ফিলিপ লার্কিন, এই টেক্সটটা আমরা আজকে পড়তে চলেছি। তোমরা বইটা হাতের সামনে রাখবে। একটা ছোট্ট কবিতা, সহজ কবিতা, কিন্তু বুঝতে গেলে একটুখানি আমাদেরকে বইটাকে ফলো করতে হবে, না হলে আমরা বুঝতে পারবো না। এই কবিতার দুটো মিনিং রয়েছে। একটা হচ্ছে এক্সটার্নাল মিনিং, সমুদ্রে জাহাজের ভেসে যাওয়া লক্ষ্য করব। আর একটা রয়েছে ইন্টারনাল মিনিং, যা কিনা আমরা মানব জীবনের সঙ্গে তুলনা করলে এর অনেকাংশে আমরা মিল খুঁজে পাবো এই কবিতার মধ্য দিয়ে। বিফোর গোয়িং থ্রু দ্য টেক্সট, উই শুড নো দ্য লাইফ অ্যান্ড ওয়ার্কস অফ দ্য পোয়েট Philip Larkin. Philip Larkin was born on 9th August 1922 at Coventry in England, and he breathed his last on 2nd December 1985 at Kingston in England. Larkin was an English poet, novelist, and librarian. His first book of poetry, The North Sea, was published in 1945. Larkin was a renowned English poet and novelist. His first book of poetry was The North Sea, followed by two novels. রিনাউন্ড মানে হচ্ছে খ্যাতনামা। লার্কিন ছিলেন একজন খ্যাতনামা ইংরেজ কবি এবং ঔপন্যাসিক। তার প্রথম কবিতার বই নর্থ সিপ, যেটা কিনা তার পরে পরে আরো দুটো নভেল বা উপন্যাস প্রকাশিত হয়েছিল। জিল অ্যান্ড এ গার্ল ইন উইন্টার, হি কেম টু প্রমিনেন্স, তিনি প্রসিদ্ধি লাভ করেছিলেন বা খ্যাতি অর্জন করেছিলেন ইন 1955 উইথ দ্য পাবলিকেশন অফ হিজ সেকেন্ড কালেকশন অফ পোয়েম, তার দ্বিতীয় কবিতার সংগ্রহ প্রকাশের মধ্য দিয়ে। দ্য লেস ডিসিভড, ফলোড বাই দ্য হোয়াইট সান ওয়েডিং 1964, দ্য লেস ডিসিভড প্রকাশিত হয়েছিল এবং তারপরে পরে দ্য হোয়াইট সান ওয়েডিং প্রকাশিত হয়েছিল, অ্যান্ড হাই উইন্ডোজ 1974, হি ওয়াজ অফার দ্য পজিশন অফ পোয়েট লরেট ইন 1984, তাকে 1984 সালে কবি বিজেতা এই উপাধিতে ভূষিত করতে চাওয়া হয়েছিল, বাট হি ডিক্লাইন্ড ইট, কিন্তু তিনি এটাকে অস্বীকার করেন বা প্রত্যাখ্যান করেন বা তার এই উপাধি তিনি নিতে চাননি। হি ওয়াজ এজেড only 63 years old when he breathed his last. এখানে একটা কবিতা জিস্ট দিয়েছে, দেখো। দিস পোয়েম ডেসক্রাইবস দ্য জার্নি, এই কবিতাটা বর্ণনা করে একটি যাত্রা বা যাত্রা পথ of three ships, তিনটে জাহাজের, that head to different destinations, যা কিনা ভিন্ন ভিন্ন দিকে বা গন্তব্যের উদ্দেশ্যে সেই মুখী হয়েছিল। while two ships return back, যখন দুটো জাহাজ ফিরে এসেছিল, one presses forward and faces peril, একটা জাহাজ কিনা সামনের দিকে এগিয়েছিল এবং ফেসেস পেরিল, বিপদ বা ঝুঁকির সম্মুখীন হয়েছিল, টু কন্টিনিউ ইটস লং অনওয়ার্ড জার্নি, তার এই দীর্ঘ সম্মুখে যাত্রাকে চালিয়ে যেতে, অলমোস্ট লাইক এ সিম্বল অফ অ্যাসপিরেশন, যেটা প্রায় এক প্রকার ছিল একটা প্রত্যাশার চিহ্ন হিসেবে, দ্যাট ওভারকামস অল অবস্টাকল, যা কিনা জয় করেছিল বা কাটিয়ে উঠতে সমর্থ হয়েছিল অবস্টাকলস, বাধা বা বিপত্তিগুলোকে। এই কবিতার একটা এক্সটার্নাল মিনিং রয়েছে বা এক্সটার্নাল একটা মেসেজ রয়েছে, দেখো। দ্য পোয়েম স্পিক্স অ্যাবাউট দ্য কনসার্ন অফ দ্য সেলিং অফ দ্য থ্রি শিপস, ডিফারেন্ট জার্নিজ, এক্সপিরিয়েন্স সাকসেস আফটার হার্ডশিপ অ্যান্ড সাফারিং ডিপেন্ডিং অন দ্য ডিরেকশন টেকেন। অর্থাৎ বলা হচ্ছে এই কবিতা আমাদেরকে তুলে ধরে একটা উদ্বেগ, কিসের না, সেলিং অফ দ্য থ্রি শিপস, তিনটে জাহাজের ভেসে যাওয়া, ডিফারেন্ট জার্নি, তিন দিকে যাত্রা করেছিল, এক্সপিরিয়েন্স সাকসেস, সফলতা লাভ করেছিল, কখন না, আফটার হার্ডশিপ অ্যান্ড সাফারিং, কঠিন পরিস্থিতি এবং মানে একটা সংগ্রামের মধ্য দিয়ে বা কষ্টের মধ্য দিয়ে, ডিপেন্ডিং অন দ্য ডিরেকশন টেকেন, যে যেদিকে গেছিল সেই দিকেই। এটা ছিল একটা
এক্সটার্নাল মিনিং। আর এই কবিতার ইন্টারনাল মিনিং আমরা চলে আসবো। দেখো, আওয়ার লাইফ জার্নিজ ক্যান লিড টু ভেরিয়াস আউটকাম। আমাদের জীবনের যাত্রাপথও যে কোনো দিকে যেতে পারে। হোয়েদার দে আর সাকসেসফুল, হতে পারে সেগুলো সফল, চ্যালেঞ্জিং মানে লড়াই করে কোনো কিছু পাওয়ার মতো হতে পারে, অর ডিফিকাল্ট অথবা কষ্টকর, ডিপেন্ডিং অন দ্য পাথ, সেই পথের উপর নির্ভর করে, উই টেক অ্যান্ড চ্যালেঞ্জেস উই ফেস, যে পাথটাকে আমরা গ্রহণ করি এবং যে চ্যালেঞ্জগুলোকে আমরা তার সম্মুখীন হই। এই কবিতাটা মধ্য দিয়ে মানব জীবনের যে একটা জার্নি বা যাত্রা, এবং সেই যাত্রা একটা সময় কঠিন স্ট্রাগলের মধ্য দিয়ে যে কোনো কিছু ওভারকাম করতে হয়, আমরা মানুষের জীবনেও লক্ষ্য করি, এবং পরবর্তীকালে যে তারপরে যে সফল হওয়া যায়, সেরকম একটা মেসেজ এখানে তুলে ধরা হয়েছে। এটা একটা 24 লাইনের কবিতা, এবং এই কবিতা আমরা মোটামুটি 3টে স্ট্যান্ডাতে ধরে নেব। টেক্সটে চলে আসে। আই শ 3 শিপস গো সেলিং বাই। আমি দেখলাম 3টে জাহাজকে পাল তুলে ভেসে যেতে, বা আমি এরকমও মানে করতে পারি যে আমি 3টে পাল তোলা জাহাজকে সমুদ্রের জলে ভেসে যেতে দেখলাম। ওভার দ্য সি, দ্য লিফটিং সি, উত্তাল সমুদ্রের উপর দিয়ে। অ্যান্ড দ্য ওয়াইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই, এবং সকালের আকাশে প্রবল বেগে বাতাস বইছিল বা বাতাস উত্থিত হয়েছিল। অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর এ লং জার্নি, এবং একটি জাহাজ, ওয়ান বলতে একটি জাহাজকে বলা হচ্ছে, এবং একটি জাহাজ কার্যোপযোগীভাবে বদ্ধপরিকর ছিল দীর্ঘ যাত্রার জন্য। দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট, প্রথম জাহাজটা পশ্চিমের দিকে মোড় নিল। ওভার দ্য সি, দ্য রানিং সি, চলমান বা বহমান বা ছুটন্ত সমুদ্রের উপর দিয়ে। ছুটন্ত বা চলমান বলা হচ্ছে কারণ সমুদ্রের ঢেউগুলো সামনের দিকে এগিয়ে যায়, তো সেই কারণে বলা হচ্ছে। অ্যান্ড বাই দ্য ওয়াইন্ড ওয়াজ অল পজেসড, এবং বাতাস যেন সমস্ত কিছুকে আবিষ্ট করেছিল বা আচ্ছন্ন করে রেখেছিল। অ্যান্ড ক্যারেড টু এ রিচ কান্ট্রি, এবং সেই বাতাস কিনা পালে হাওয়া দিয়ে সেই জাহাজকে পৌঁছে দিয়েছিল একটা বিত্তশালী বা একটা ধনী কিংবা কুবেরের দেশে। দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ডস ইস্ট, এবং দ্বিতীয় জাহাজটা পূর্বের দিকে মোড় নিল বা ঘুরে গেল। ওভার দ্য সি, দ্য কোয়েকিং সি, কম্পমান বা আন্দোলিত সমুদ্রের উপর দিয়ে। অ্যান্ড দ্য ওয়াইন্ড হান্টেড ইট লাইক এ বিস্ট, এবং বাতাস পশ্চাৎ ধাবন করেছিল ঠিক যেন একটা হিংস্র জন্তুর মতো করে। মানে বাতাস তার পিছু নিয়েছিল, একটা হিংস্র জন্তু যেমন করে তার শিকারের পিছু নেয়, ঠিক তেমনি করে ওই জাহাজটার পিছু নিয়েছিল কে? বাতাস। টু অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি, তাকে বন্দি করবার নেশায় বা তাকে ধরে ফেলবার নেশায়। আর এই স্ট্যান্ডার মধ্যে আমরা দেখতে পাবো একটা স্ট্রাগল, একটা সংগ্রাম আমরা দেখতে পাবো, চ্যালেঞ্জিং এবং ডিফিকাল্ট একটা সিচুয়েশনকে এখানে তুলে ধরা হয়েছে এই স্ট্যান্ডার্ডে, বা এই কয়েকটা লাইনে আমরা কিন্তু এখানে পরিলক্ষিত করব। দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ড দ্য নর্থ, আর তৃতীয় জাহাজটা কিনা উত্তরের দিকে ধাবিত হয়েছিল বা চালিত হয়েছিল। ওভার দ্য সি, দ্য ডার্কেনিং সি, একটা অন্ধকারময় সমুদ্রের উপর দিয়ে। বাট নো ব্রেথ অফ ওয়াইন্ড কেম ফোর্থ, আর সেখানে কোনো তরতাজা বাতাস ছিল না বা কোনো শ্বাসযোগ্য বাতাস ছিল না, অর্থাৎ যে বাতাস নিয়ে মানুষ বেঁচে থাকে সেরকম বাতাস বা অক্সিজেন সমৃদ্ধ বাতাস ছিল না, বা একটা দম বন্ধকর পরিস্থিতি তৈরি হয়েছিল বা সেখানে ছিল। অ্যান্ড দ্য ডেক্স শোন ফ্রস্টিলি, এবং জাহাজের পাটাতন বরফাবৃত হয়ে বা বরফাচ্ছাদিত হয়ে চকচক করছিল। দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক, এবং উত্তরের আকাশ
যেন উঁচু হয়ে গিয়েছিল এবং কালো হয়ে গিয়েছিল, তার মানে ওই উত্তরের আকাশে মেঘ উঠেছিল, আমরা এটা ধরে নেই। ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি, একটা দাম্ভিক বা অহংকারী নিষ্ফলা সমুদ্রের উপর দিয়ে। ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস কেম ব্যাক, পূর্বের এবং পশ্চিমের জাহাজ ফিরে এসেছিল। হ্যাপিলি ওর আনহ্যাপিলি, সুখের অনুভূতি নিয়ে কিংবা দুঃখের অনুভূতি নিয়ে, বা আমরা এরকম মানে করব খুশিতে কিংবা অখুশিতে। বাট দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার, কিন্তু তৃতীয় জাহাজটা চলে গিয়েছিল দূরে, বহু দূরে। ইনটু অ্যান আনফরগিভিং সি, এমন এক ক্ষমাহীন সমুদ্রে। আন্ডার আ ফায়ার স্পাইলিং স্টার, যেখানকার আকাশটা ছিল নক্ষত্র খচিত বা তারায় ভরা। অ্যান্ড ইট ওয়াজ রিগড ফর এ লং জার্নি, আর এটা একটা লম্বা বা দীর্ঘ যাত্রার জন্য কার্যোপযোগীভাবে বদ্ধপরিকর ছিল, বা তার লক্ষ্যে পৌঁছানোর জন্য একদম বদ্ধপরিকর ছিল বলে আমরা এখানে ধরে নেব। আমরা এই টেক্সটটা শেষ করলাম, একটা ছোট্ট টেক্সট, কিন্তু তার মেসেজ ছিল অত্যন্ত গভীর, যা কিনা আমরা আমাদের জীবনে সফলতা অর্জন করতে গেলে আমাদেরকে যে বাধা বিপত্তি সম্মুখীন হতে হয় এবং তারপরে যে আমরা সফল হতে পারি, তারই একটা ঝলক এখানে তুলে ধরা হয়েছে তিনটে জাহাজের মধ্য দিয়ে। অর্থাৎ তিনটে জাহাজকে যদি আমরা ধরে নিই, তিনটে মানুষ একই জায়গা থেকে যাত্রা শুরু করে একটা পূর্ব দিকে, একটা পশ্চিম দিকে, একটা উত্তর দিকে ছিল। আমরা যদি এরকম যদি মনে করি, প্রথম দুটো জাহাজ ফিরে এসেছিল কারণ তারা সামনে কঠিন যাত্রাপথ, দুর্যোগ আবহাওয়া কিংবা সমস্যা বা কষ্টসাধ্য পথ দেখে তারা ফিরে এসেছিল, তারা আর এগোয়নি সামনের দিকে, সেই জন্য তারা সফল হতে পারেনি। কিন্তু যে বিপদ সংকুল পরিস্থিতিকে কাটিয়ে সামনের দিকে অগ্রসর হতে পেরেছিল, সেই কিনা একমাত্র সফলতার স্বাদ পেয়েছিল, টেস্ট অফ ভিক্টরি যাকে বলে। তো সেই কিনা শেষমেশ সফল হতে পেরেছিল। তো এই ছিল আমাদের টেক্সটের বিষয়বস্তু। আমার এই টেক্সটের বিশ্লেষণ যদি তোমাদের কাজে লেগে থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা। আমি আমার এই চ্যানেলে নতুন নতুন সব টেক্সট নিয়ে আসবো, আপ টু 11-12 অনার্স পাস। আমি জাস্ট শুরু করেছি, আস্তে আস্তে করে নিয়ে আসবো। এবং মোটিভেশনাল থটস, বা যে চিন্তার দ্বারা একটা মানুষ নিজেকে অনুপ্রাণিত করতে পারবে, যে কথাবার্তাগুলো বললে একটা মানুষ অনুপ্রাণিত হবে, সেই রকম ধরনের কিছু বার্তা আমি আগামী দিনেও নিয়ে আসবো আমার এই চ্যানেলে। দেখতে থাকো। আর মাধ্যমিকের জন্য আমি অলরেডি একটা সাজেশন আমি ব্যবস্থা করছি, অল্প দিনের মধ্যেই আমি আপলোড করে দেবো। কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।